আজকের গল্প নীরব প্রতিশ্রুতি। 2 মাস কেটে গেল, কিন্তু মানুষটার কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। 2 ছেলে, মৃণাল, ময়ূর, 2 বৌমা, বিথিকা আর তমালি। প্রথম প্রথম তৎপর হয়ে খোঁজার চেষ্টা করলেও আবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে ছেলেরা। প্রমীলা দেবী আর কত বলবেন? ছেলেরাও বিরক্ত হয়ে যাচ্ছে হয়তো। খবরের কাগজে দেওয়া হয়েছে নিখোঁজের কলামে। এখন সময়ের অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই। 50 বছর এক ছাদের তলায় দুজনে কাটিয়েছেন, কিন্তু এই বয়সে এসে এরকমভাবে একা ফেলে চলে গেলেন মানবেন্দ্রবাবু। আসলে কিছুদিন ধরেই একটু অন্যমনস্ক ছিলেন তিনি। প্রমীলা দেবী অনেকবার প্রশ্ন করেছেন তার স্বামীকে, কি গো, কি হয়েছে তোমার? আমি লক্ষ্য করেছি তুমি আনমনা হয়ে কিছু একটা ভাবো। আমাকে বলো না তোমার কি হয়েছে। মানবেন্দ্রবাবু একটাই উত্তর দিতেন মাঝে মধ্যে, আমাকে আর কেউ গ্রাহ্য করে না প্রমীলা। তুমিও ছেলে আর বৌমাদের দলে ভিড়ে গেছো। আসলে পুরনো ধ্যান ধারণা ছেলেরা বউরা মানতে চায় না। প্রমীলা দেবীও অশান্তি এড়াতে ছেলেদের কথায় সাপোর্ট করতেন বেশি, আর তাতেই গুম হয়ে যেতেন মানবেন্দ্রবাবু। হঠাৎ একদিন ভোরবেলায় সেই যে হাঁটতে গেলেন, আর বাড়ি ফিরলেন না। কত খোঁজাখুঁজি করেও কোনো ফল হয়নি। কত স্মৃতি আজ ভিড় করে আসে প্রমীলা দেবীর মনে। রাতে ঘুম আসে না। তাহলে কি মানুষটা, না না, আর কিছু ভাবতে চান না তিনি। সকালে অফিসে বেরোনোর সময় ছেলেদের কাছে বলতে যান প্রমীলা দেবী, কী রে, তোরা কিছুই আর করবি না? তোদের বাবা চিরদিনের জন্য হারিয়ে গেল। মায়ের কথা শুনে বড় ছেলে মৃণাল উত্তর দিল, দেখো মা, আমরা কি অফিস কাছারি ছেড়ে দিয়ে শুধু এই করব? দেখলে তো, কম চেষ্টা তো করলাম না, পেপারে বিজ্ঞাপন পর্যন্ত দিলাম। এখন যদি বাবার খোঁজ না পাওয়া যায় কী করতে পারি? ছোট ছেলে বলে, দেখো মা, কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে আমরা কি করতে পারি? বাবা তো আর বাচ্চা ছেলে নয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ। চোখের জল আঁচল দিয়ে মুছে নিয়ে রান্নাঘরে ঢুকে যান প্রমীলা দেবী। সংসারে কত জিনিস ফুরিয়ে গেছে, একে তাকে দিয়ে কত আনাবেন? চলে যাওয়ার পরে প্রতিটা মুহূর্তে মানুষটার অভাব তিনি বুঝতে পারছেন। সেদিন অনেক রাত, প্রায় 1টা হবে তখন। আজকাল ঘুম আসতে চায় না প্রমীলা দেবীর। একতলার বড় ঘরটাতে প্রমীলা দেবী আর মানবেন্দ্রবাবু থাকেন, ছেলেরা দোতলায় থাকে। হঠাৎ জানলায় কার যেন ছায়ামূর্তি। কে 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 ওখানে? ফিসফিসিয়ে বলে, চুপ, দরজা খোলো, এসেছে, এসেছে উনি। ছুটে যান প্রমীলা দেবী, দরজা খুলে ঘরে নিয়ে আসেন স্বামীকে। কি গো, কোথায় ছিলে, কোথায় ছিলে এতদিন তুমি? আবার চলে যাব এখনই। না, আর যাবে না তুমি। বড় খোকা। মানবেন্দ্রবাবু প্রমীলার মুখ চেপে ধরেন, ওদের ডেকো না। আমার থাকা না থাকা ওদের কারও কিছু যায় আসে না গিন্নি। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তাই তোমাকে নিতে এসেছি। চলো, কটা শাড়ি নিয়ে নাও ব্যাগে। প্রমীলা দেবী আতকে বলেন, কি বলছো এসব? না, আমি যাব না। আমি চলে গেলে ছেলেদের কিচ্ছু হবে না। তোমার ছেলেদের রান্নার অসুবিধা হবে তো রান্নার লোক রাখবে, নাতি নাতনিদের জন্য আয়া রাখবে। তোমার ছেলেদের অনেক টাকা আছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে প্রমীলা দেবীর স্বামীর দিকে। হ্যাঁ গো গিন্নি, একটু ভেবে দেখো, ওদের মানুষ করার জন্য, নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য কী না করেছে আমরা। আজ প্রচুর পয়সা রোজগার করছে ওরা, কোনো অসুবিধা হবে না। তাছাড়া সবই তো রেখে যাচ্ছি। চলো না গিন্নি, আমরা যে কটা দিন বাঁচবো একটু নিজেদের মতো করে বাঁচি। কিন্তু, কোনো কিন্তু নয়। তুমি তো দেখলে এতদিন, আমার জন্য কোনো মাথা ব্যথা আছে ওদের? প্রমীলা দেবী বলেন, কোথায় যাব? মানবেন্দ্রবাবু বলে, আমার এক ছাত্রের একটা বাড়ি খালি পড়েছিল এই শহরে, সেই সব্যসাচী, মনে আছে তোমার সব্যসাচীকে? আমাকে এখনো কত শ্রদ্ধা করে, ভালোবাসে যে বলার নয়। সব্যসাচী ইতালিতে থাকে ওর পরিবার নিয়ে। আমার সিদ্ধান্ত ওকে বলেছিলাম একদিন, ও বলেছে যতদিন খুশি আমি যেন ওর বাড়িতে নিজের বাড়ি মনে করে থাকে। তাহলে সব্যসাচীও নিশ্চিন্ত হবে। কেয়ারটেকার 2টো কাজের লোক থাকে সারাদিন। চলো গিন্নি, আমরা আমাদের মতো করে বাঁচি। ভোরের আলো ফোটার আগেই মানবেন্দ্রবাবু আর প্রমীলা দেবী বেরিয়ে আসে সদর দরজা খুলে। দুজনেই একবার পেছন ফিরে তাকায় নিজের বাড়িটার দিকে। পূব আকাশে সবে সূর্য উঠেছে। মানবেন্দ্রবাবু প্রমীলা দেবীর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। প্রমীলা দেবীর মনে হচ্ছিল বুকের ওপর জমে থাকা ভারী পাথরটা যেন উধাও হয়ে গেছে। সব্যসাচীর বাড়িতে এসে পৌঁছালেন ওরা। বাড়িটা সত্যিই সুন্দর। বড় বারান্দা
আলো বাতাসে ভরা ঘরগুলো। গেট খুলেই ছোট্ট বাগান। কেয়ারটেকার অনিল দরজা খুলে দিল। স্যার, ম্যাডাম, আসুন, এই বাড়িটাই এখন আপনাদের। সব্যসাচী সাহেব আমাকে বলে দিয়েছেন আপনাদের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। কথাটা শুনে প্রমীলা দেবীর চোখ ভিজে উঠল। দিনগুলো বদলাতে লাগলো। সকালে দুজনে একসঙ্গে হাঁটেন। প্রমীলা দেবী আবার গান ধরলেন, যেটা সংসারের চাপে বহু বছর আগে চাপা পড়ে গিয়েছিল। মানবেন্দ্রবাবু বিকেলে পাড়ার দুই একটা ছেলেকে পড়াতেও লাগলেন। মানুষ আবার তাকে সম্মান করে স্যার বলে ডাকে। কয়েক মাস পরে একদিন মৃণাল আর ময়ূর হঠাৎ খোঁজ পেয়ে আসে। দরজা খুলে দুজনকে দেখে প্রমীলা দেবী আর মানবেন্দ্রবাবু অবাক হয়ে যান। তাদের আর কোনো অভিযোগ নেই, আছে এক ধরনের মানসিক শান্তি। মানবেন্দ্রবাবু ছেলেদের শুধু বললেন, ভালো আছে আমরা, তোমরাও ভালো থেকো। মৃণাল, ময়ূর সেদিন বুঝেছিল তারা অযোগ্য সন্তান। মা বাবা থাকতেও বাবা মাকে সত্যিই হারিয়ে ফেলেছে ওরা। সন্ধ্যাবেলা বারান্দায় বসে চা খেতে খেতে প্রমীলা দেবী ধীর গলায় বললেন, ভালোই করেছো গো আমায় নিয়ে চলে এসে। মানবেন্দ্রবাবু হেসে প্রমীলা দেবীর হাতটা ধরে বললেন, তুমি যদি খুশি হও তাহলেই তো জীবন সার্থক গিন্নি। মানবেন্দ্রবাবু আর প্রমীলা দেবীর কোনো অভিযোগ নেই, শুধু আছে জীবনের বাকি দিনগুলো দুজন দুজনের জন্য বাঁচার নীরব প্রতিশ্রুতি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।